আমরা প্রতিটা মানুষ জীবনে সফল হতে চাই। সো যদিও আমরা অনেক আগে আলোচনা করেছি যে সাফল্য বলতে আসলে কি বোঝায়, তাই না? সফল হওয়ার মানে একেকজনের কাছে একেকটা। সো সাফল্য বলতে আসলে কি বোঝায় সেটা বোঝাটা খুব জরুরি। মানে সাফল্যকে ডিফাইন করতে পারাটা খুব জরুরি। একজনের কাছে যেটা সাফল্য আরেকজনের কাছে হয়তো সেটা সাফল্য নয়। সো এটা পারসন টু পারসন ভ্যারি করে। এটা টাইম টু টাইম ভ্যারি করে। মানে আজকে আপনার কাছে যে জিনিসটা অ্যাচিভ করা অনেক গুরুত্বপূর্ণ মনে হতে পারে, সেটা একটা সময় আপনার কাছে একেবারেই বেকার, অর্থহীন, হাস্যকর মনে হবে। যে আরে এইটা অর্জন করার জন্য আমি এত আ মানে তর্ক-বিতর্ক করছি, এত কাঠখড় পোড়াইছি এবং এটার জন্য এত ঝগড়াঝাটি করছি। কিন্তু সেটা অর্জন করার পরে আপনার কাছে মনে হবে যে এটা একেবারেই বেহুদা একটা জিনিস। সো একই আ সময়ে যে জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা পরবর্তীতে গিয়ে আপনার কাছে একেবারে গুরুত্বহীন মনে হবে। সো এরকম হয়। অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি। আ কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা আসলে আমাদের সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। আমরা একটা আনপ্রোডাক্টিভ, আনওয়ান্টেড একটা জিনিসের পিছনে যেটা আসলে জরুরি না, যেটা আসলে গুরুত্বপূর্ণ না এমন কিছুর পিছনে ছুটেছি। সো সেই জিনিসটা, সেই রিয়ালাইজেশনটা আমাদের পরবর্তীতে গিয়ে ওই উপলব্ধিটা তৈরি হয়। এজন্য সাফল্যকে ডিফাইন করাটা খুব জরুরি। যে আমরা যে সফল হতে চাই, সেই সাফল্যটা যেন অর্থবহ হয়। তো সেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আগের লাইভগুলোর রেকর্ডেড ভিডিও আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, যারা এর আগের সেশনগুলোতে ছিলেন না কোনো কারণে। তো এনিওয়ে আজকে আমরা কথা বলব হচ্ছে মন ও মস্তিষ্কের ক্ষমতা নিয়ে। এ বিষয়ে আমার YouTube চ্যানেলে অবশ্য আগে অনেক পুরনো ভিডিও আছে। সেগুলোকে আরেকটু এলাবোরেট করে আ আরেকটু অর্গানাইজ করে আমার বইতে আছে। আর আমরা আজকে একটু আরেক আ আম মানে নতুন আঙ্গিকে সেটাকে একটু আলোচনা করার চেষ্টা করব। সো আ কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো আ চলেন আমরা তাহলে একটু আ দেখে নিই যে আমাদের আজকের যে আলোচনায় যে জিনিসগুলো থাকবে আমরা গত পর্বেই ধারাবাহিকতা এখানে এসে শেষ করেছিলাম। সেটা হচ্ছে মন ও মস্তিষ্কের ক্ষমতা। দেখুন আমরা আ পৃথিবীতে এই যে মানুষ সৃষ্টির সেরা। আমরা মনে করি যে আমরা হচ্ছি পৃথিবীর সেরা। আ এটা যদিও আমরা নিজেরাই নিজেদেরকে দাবি করি। হ্যাঁ, কোরআনেও আল্লাহ বলেছেন যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যান্য প্রাণীকুলের উপর। হ্যাঁ, সেটা আমরা দেখতেও পাচ্ছি। তো এটার কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে গল্পগুলো তো আমরাই বলতেছি। সে কারণে অন্যান্য প্রাণীকুলের উপর আমরা আমাদের শ্রেষ্ঠত্বের গল্পই শোনাচ্ছি আরকি। একটা আফ্রিকান প্রবাদ বা সেরকম প্রবাদ যে, "Until the lion learns how to write, every story will glorify the hunter." মানে যতদিন পর্যন্ত সিংহ লিখতে শিখবে না, ততদিন পর্যন্ত প্রতিটা গল্পে শিকারীকেই আ নায়ক হিসাবে দেখানো হবে বা শিকারীর বীরত্বের গল্পই বলা হবে। তো যেহেতু সিংহরা লিখতে পারে না, আমরাই গল্প লিখি, তাই আমরাই নিজেদের বীরত্বের গল্পই বলি। সো প্রাণীকুলের মধ্যে আমরা সেরা। হ্যাঁ, এই কথা সত্য যে সিংহের তুলনায় আমরা খুবই অসহায়। আমরা অন্যান্য প্রাণীকুল মানে একটা হাতি, একটা গন্ডার সেই তুলনায় আমাদের শক্তি অনেক কম। ছোট একটা পোকার কামড়েও মানুষ মারা যেতে পারে। কিন্তু এই মানুষ প্রাণী জগতের উপরে এই যে রাজত্ব করতেছে, আ সেটা কিন্তু বুদ্ধির জোরে। বা আমরা এই যে একজন মানুষ যে সফল হচ্ছে, সেটা কিন্তু তার শক্তির জোরে না। কারণ শক্তির বিবেচনায় যদি একটা মানুষ সেরা হতো, তাহলে পৃথিবীর অন্যান্য যত প্রাণী তারা অনেক বেশি সফল থাকতো মানুষের তুলনায়। কিন্তু মানুষ অনেক বেশি সফল হচ্ছে বা মানুষদের মধ্যে যারা সফল আমরা সবাই জানি যে তারা তাদের এই বুদ্ধির জোরে। বুদ্ধি বা এই যে মস্তিষ্ক এই বুদ্ধি যখন আমরা বলি বুদ্ধিভিত্তিক, তখন এই শ্রেষ্ঠত্বটা এই শ্রেষ্ঠত্বটা নির্ধারিত হয় হচ্ছে তার ব্রেইনের যে ক্ষমতা। এখন আমরা মনে করতেছি যে আচ্ছা তাইলে যারা আমরা কোন কারণে অন্যদের তুলনায় অসফল থেকে যাচ্ছি, তাইলে কি আমাদের ব্রেইনের ক্ষমতা একটু কম মনে হয়? আমাদের ব্রেইনের ক্ষমতা কম না। বরং আমরা আমাদের এই ব্রেইনের যে ক্ষমতা, আমাদের যে মানসিক সামর্থ্য, সেই সামর্থ্যের খুব সামান্যই আমরা ব্যবহার করি। এ কারণে মার্কাস আরেলিয়াস একটা কথা বলছে যে, এটা আমরা এই কারণে ব্যর্থ না যে আমাদের সময় খুব কম বা আমরা এই কারণে ব্যর্থ না যে আমাদের ব্রেইনের ক্ষমতা খুব কম। বরং আমরা এ কারণে ব্যর্থ যে আমরা আমাদের যে বরাদ্দকৃত সময়, সে সময়ের খুব সামান্য অংশই আমরা কাজে লাগাই। বেশিরভাগই আমরা অপচয় করি। ঠিক এই একই কথা আমাদের ব্রেইনের বেলায়ও প্রযোজ্য। আমাদের
ব্যর্থতার কারণ কিন্তু এই না যে আমাদের ব্রেইনের ক্ষমতা অন্যান্যদের তুলনায় কম। বরং আমরা আমাদের যে ব্রেইনের ক্ষমতা সেটার খুব সামান্যই কাজে লাগাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের এই ব্রেইনটাকে কাজে লাগাই না। সো আমরা ১ম এ একটু আমাদের মন এবং মস্তিষ্কের ক্ষমতাটা জানার চেষ্টা করব যে আমাদের মন এবং মস্তিষ্কের ক্ষমতাটা আসলে কি? চলেন আ আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এভরিথিং উই ডু এটা হচ্ছে আপনার নেল টাইসন খুব চমৎকার করে বলেছেন যে, "এভরিথিং উই ডু, এভরি থট উই হ্যাভ এভার হ্যাড" তাই না? আমরা যা করি, তাই না? এটা এটা আমরা সবাই খুব ভালোভাবেই জানি যে আমরা যদি সফল হতে চাই, জীবনে যে আমরা যা কিছুই অর্জন করতে চাই, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। মানে যেমন কর্ম তেমন ফল। আমরা যে কাজ করব সে কাজের ফলাফলই আমরা পাবো। সো এভরিথিং উই হ্যাভ এভার হ্যাড আমরা যা কিছু অর্জন করেছি, যা কিছু অর্জনের জন্য আমরা কাজ করেছি, সেই সবকিছু মানে আমরা যা কিছু করি এবং সেই কাজ করে আমরা যা কিছু অর্জন করেছি is produced by the human brain মানে is produced by our brain. But exactly how it operates remain one of the biggest unsolved mysteries. আমাদের মানে হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে এটা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় রহস্য। And it seems the more we probe its secret মানে এই ব্রেইন সম্পর্কে যারা গবেষণা করতেছে তারাই বলতেছে যে যত আমরা মানুষের মস্তিষ্ক সম্পর্কে জানতেছি, the more surprises we find. আমরা তত বেশি বিস্মিত হচ্ছি। তাই না? যত আপনার এই মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে আমরা জানছি, তত বেশি বিস্মিত হচ্ছি আমরা। সো নেল টাইসন মানে উনি একজন এই যে মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করে এই কথাটা বললেন যে, আমরা যা কিছুই চিন্তা করি, আমাদের এই চিন্তা এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা ফসল। এই চিন্তা আমাদের মস্তিষ্কে তৈরি হয়। তারপরে আমরা যা কাজ করি, সে কাজের আগে তো আগে আমাদেরকে চিন্তা করতে হবে। সো সেই কাজের যে আ মানে প্রেরণা সেটাও আমাদের ব্রেইন থেকেই আসে। তো কিন্তু এই ব্রেইন কিভাবে কাজ করে এটা নিয়ে বিজ্ঞানীরা তো গবেষণার পর গবেষণা করতেছেই। কিন্তু আজ পর্যন্ত এটা সবচেয়ে বড় একটা রহস্য। যেটা এখনো পর্যন্ত আনসলভড। এখনো পর্যন্ত এই ব্রেইন কিভাবে কাজ করে এইটা পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বাট যেটুকু মানুষ জানতে পেরেছে তাতেই আমরা বিস্মিত হই এবং আরো যত আমরা এটা সম্পর্কে জানি তত আমরা বিস্মিত হচ্ছি। এটা মহাবিশ্বের মতো। যেমন এই মহাবিশ্বের আ সম্পর্কে খুব সামান্যই কিন্তু বিজ্ঞানীরা জানে। যারা মহাবিশ্ব নিয়ে গবেষণা করছেন পদার্থবিদ, তারা এই মহাবিশ্ব সম্পর্কে খুব সামান্যই জানে। সো এবং যত এই মহাবিশ্ব সম্পর্কে আমরা জানতে পারছি, তত আমরা বিস্মিত হচ্ছি। তাই না? একটা সময় হয়তো মানুষ এই পৃথিবীর বাইরে কি আছে জানতো না। যখন মানুষ এই পৃথিবীর বাইরের সৌরজগৎ সম্পর্কে জানলো, মানুষের বিস্ময়ের তো সীমা নাই। তারপরে দেখলো যে সৌরজগৎ তো আসলে এই মহাবিশ্বের তুলনায় খুবই ক্ষুদ্র একটা অণুপরিমাণ একটা অংশ। পৃথিবী বা মহাবিশ্ব এত বড়। সো ঠিক আমাদের এই যে ব্রেইন, আমাদের ব্রেইনের কার্যক্ষমতা বা কার্যপ্রণালী যখন আমরা জানি আমরা এভাবেই বিস্মিত হই। যারা ব্রেইন নিয়ে কাজ করতেছে। সো আমরা এটা নিয়ে এইজন্য আলোচনা করতেছি যে আমাদেরকে এই ব্রেইন কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তো আমরা একটু সাধারণ ধারণা নিই। কারণ আমরা তো আর এখানে নিউরো সায়েন্টিস্ট না। আমরা তো আমাদের ব্রেইনের যে কার্যপ্রণালী সে সম্পর্কে সবকিছু আম জানতে পারব না। কারণ সেটা একটা জটিল বিজ্ঞান। বাট আমরা সাধারণ। যেমন ধরেন আমরা এই যে কম্পিউটার ব্যবহার করি। সো আমরা জাস্ট বেসিক অপারেশনটা আমরা জানি। আমরা তো আর কম্পিউটার সায়েন্টিস্ট না। আমরা প্রোগ্রামারও না। আমরা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারও না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারও না। বাট আমরা কম্পিউটার ব্যবহার করি, আমরা ফোন ব্যবহার করি। যদিও আমরা আ মানে প্রোগ্রামারও না, আমরা এই ফোনের ইঞ্জিনিয়ারও না। সো বাট আমরা ব্যবহার করতে পারি। কারণ আমরা বেসিক অপারেশন টুকু জানি। সো আমাদের এই ব্রেইনটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, কারণ আমরা আগেই জানলাম যে আমরা যদি কোনো কিছু অর্জন করতে চাই, আমরা আমাদের ব্রেইনটাকে কাজে লাগাইতে হবে। এই ব্রেইনের জোরেই কিন্তু আমরা পৃথিবীর সেরা হব। সো আ কিভাবে আমরা আমাদের এই ব্রেইনটাকে কাজে লাগাবো সেইটা জন্য আমাদের ব্রেইনের বেসিক অপারেটিং সিস্টেম বা বেসিক ফাংশন টুকু জানতে হবে। তাই না? কারণ এই ব্রেইন দিয়েই মানুষ সৃষ্টির সেরা। মানে এই যে বলা হইছে যে, "ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।" মানে আল্লাহ যখন মনস্থির করলেন যে পৃথিবীতে উনি উনার প্রতিনিধি পাঠাবেন। তাই না? মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন। তো প্রতিনিধিত্ব করা মানে এই পৃথিবীতে মানুষ হচ্ছে সর্বশক্তিমান স্রষ্টার প্রতিনিধি। এটা একটা বিরাট
তাৎপর্য বহন করে এই কথাটা। মানে এই যে আ মানুষ স্রষ্টাকে প্রতিনিধিত্ব করবে মানে কি? যেমন ধরেন পৃথিবীর প্রতিটা দেশে আ বাংলাদেশের একজন আ রাষ্ট্রদূত আছে। তাই না? তো যেমন ধরেন এই আমেরিকায় বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে বা বাংলাদেশে আমেরিকার একজন রাষ্ট্রদূত আছে। তো যিনি রাষ্ট্রদূত উনি হচ্ছেন সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তার প্রতিনিধি। যেমন আমেরিকায় যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি। তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে প্রতিনিধিত্ব করবেন এখানে। তো এখন আমরা হচ্ছি এই পৃথিবীতে স্রষ্টার প্রতিনিধি। এ কারণেই আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলছে যে, "তারে সিজদা করো।" কারণ সে আমার প্রতিনিধি। কারণ সিজদাটা একমাত্র প্রাপ্য কার? আল্লাহর। তো সেখানে সমস্ত ফেরেশতারা মানুষকে কেন সিজদা করল? কারণ মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। সো যেমন এই যে কূটনৈতিক আইন আছে কিছু। যেমন একজন রাষ্ট্রপ্রধানকে যে প্রোটোকল দিতে হয়, কোন রাষ্ট্রপ্রধান যখন এক দেশ থেকে আরেক দেশে আসেন, আরেক দেশের রাষ্ট্রপ্রধান, তখন সেই রাষ্ট্রপ্রধানকে কিছু প্রোটোকল দিতে হয়। মানে রাষ্ট্রপ্রধানের কিছু প্রোটোকল থাকে। যেমন রাষ্ট্রপ্রধানকে লাল গালিচায় সংবর্ধনা দিতে হয়, গার্ড অফ অনার দিতে হয়। হ্যাঁ? এই সব আ ফর্মালিটিস রাষ্ট্রদূতের বেলায়ও প্রযোজ্য। তাই না? রাষ্ট্রদূত যখন কোন দেশে যায় তখন তাকে লাল গালিচায় সংবর্ধনা দিতে হয়। হ্যাঁ, সেই সংবর্ধনা অনুষ্ঠান হয়তো টেলিভিশনে কভার করে না। আমরা টেলিভিশনে দেখি না। কিন্তু ওই রিচুয়ালটা মানে হোয়াইট হাউসের ভিতরে এরকম একটা জায়গা আছে সেখানে রাষ্ট্রদূতরা ১ম গেলে তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয়। আমাদের বঙ্গভবনে যখন কোন রাষ্ট্রদূত বাংলাদেশে যায় বঙ্গভবনে তাদেরকে একটা গার্ড অফ অনার দেওয়া হয়। লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। কারণ উনি আরেক দেশের রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি। এবং রাষ্ট্রপ্রধানের জন্য যেই প্রোটোকল প্রযোজ্য, সেটা রাষ্ট্রদূতের জন্যও প্রযোজ্য। রাষ্ট্রপ্রধানের নামের আগে মহামান্য বলতে হয়। ইয়োর এক্সেলেন্সি। এই রাষ্ট্রদূতের নামের আগেও ইয়োর এক্সেলেন্সি বলতে হবে বা মহামান্য বলতে হবে। মহামান্য রাষ্ট্রদূত। কারণ উনি একজন মহামান্যের প্রতিনিধি। এবং প্রেসিডেন্টের গাড়িতে যেই মাপের জাতীয় পতাকা থাকে, এই একই মাপের জাতীয় পতাকা রাষ্ট্রদূতের গাড়িতেও থাকবে। কারণ উনি প্রেসিডেন্টকে প্রতিনিধিত্ব করেন। এমনকি রাষ্ট্রদূত যদি কোনো দেশের ট্রাফিক আইন অমান্য করে, কোনো দেশের ট্রাফিক পুলিশ সে গাড়ি রাস্তায় দাঁড় করাইতে পারবে না। পরবর্তীতে একটা চিঠি দিয়ে জানাইতে পারবে যে আপনি এই ট্রাফিক আইনটা অমান্য করছেন। এবং কোনো দেশের কোনো শুল্ক আইন, ফৌজদারি আইন সে রাষ্ট্রদূতের জন্য প্রযোজ্য নহে। মানে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত এই মুহূর্তে আমেরিকায় আছেন, আমেরিকার কোনো শুল্ক আইন, আমেরিকার কোনো ফৌজদারি আইন রাষ্ট্রদূতের জন্য প্রযোজ্য নয়। রাষ্ট্রদূতকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। সে এমনকি একটা মার্ডার করলেও তারা অ্যারেস্ট করতে পারবেন না। সো সে যত বড় অম অপরাধীকেই তার বাড়িতে আশ্রয় দেক, তার বাড়িতে তার পারমিশন ছাড়া কোন দেশের পুলিশ ঢুকতে পারবে না। তাই না? এইসব প্রোটোকল এজন্যই দেওয়া হয়। কারণ হচ্ছে উনি একজন রাষ্ট্রপ্রধানকে উনি প্রতিনিধিত্ব করতেছেন। তাহলে এই পৃথিবীতে আমরা কাকে প্রতিনিধিত্ব করতেছি? আমরা স্বয়ং সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে প্রতিনিধিত্ব করতেছি। তাহলে চিন্তা করেন এইজন্যই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলছে যে, "তারে সিজদা করো। তারে গার্ড অফ অনার দাও। কারণ সে আমার প্রতিনিধি।" এবং এই যে এত মর্যাদা, এত গুরু দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এটা সম্পন্ন করার জন্য, এটা সম্পাদন করার জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মস্তিষ্ক আমাদেরকে দিয়েছেন। তাই না? যেমন প্রেসিডেন্ট যখন একজন রাষ্ট্রদূত নির্বাচন করে, তো উনি কি দেখে রাষ্ট্রদূত নির্বাচন করে? গায়ের রং দেখে? নাকি উনার উচ্চতা দেখে? উনার শক্তিমত্তা দেখে? কি দেখে একজন রাষ্ট্রদূত নির্বাচন করা হয়? উনার বুদ্ধিমত্তা দেখে, উনার প্রজ্ঞা, উনার জ্ঞান, সেসব কিছু কোথায় থাকে? সেসব কিছুই হচ্ছে ব্রেইন। সো আল্লাহ যে আমাদেরকে প্রতিনিধি নির্বাচন করছে, সেটাও কিন্তু আমাদের এই ব্রেইনের কারণে। আল্লাহ আমাদেরকে এমন একটা ব্রেইন দিয়েছেন। কিন্তু এইটা ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। ফেরেশতারা আল্লাহর আজ্ঞাবহ। কিন্তু মানুষকে আল্লাহ এমন একটা মস্তিষ্ক দিয়েছেন, সৃষ্টিকর্তা এমন একটা মস্তিষ্ক দিয়েছেন বলেই তিনি মানুষকে তার প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সো এই ব্রেইনটাকে আমাদের কাজে লাগাইতে হবে। যে কিভাবে আমাদের ব্রেইন কাজ করে, কিভাবে আমরা আমাদের এই ব্রেইনটাকে কাজে লাগাবো। খুবই ইম্পোর্টেন্ট। সো নাও চলেন আমরা একটু দেখি আমাদের এই ব্রেইনের যে কার্যক্ষমতা, যে ব্রেইন হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
মানে আমাদের ব্রেইন কম্পিউটারের যেরকম একটা সিপিইউ থাকে না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যে এই আমাদের ব্রেইন হচ্ছে আমাদের শরীরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের শরীরের যাবতীয় মানসিক মানে শারীরিক এবং মানসিক কার্যাবলী অপারেট করে হচ্ছে ব্রেইন। আপনি শুধু মনে করেন না যে মানসিক কিছু। ব্রেইন কিন্তু আমাদের শারীরিক কার্যক্রমও আ অপারেট করে। তাই না? যেমন ধরেন আমরা যখন ঘুমাই তখন আমাদের অনেক কিছু আর কাজ করে না। মানে অনেক কিছুরই সেন্স আমাদের মধ্যে থাকে না। কারণ আমাদের ব্রেইনের কিছু ফাংশন তখন ডিসেবল করা থাকে। মানে ব্রেইন কিছু মানুষের দেখবেন প্যারালাইজড। মানে তার শরীরের একটা অংশ প্যারালাইজড। মানে তার হয়তো হাতটা কাজ করতেছে না। কিন্তু আপনি হাত পুরো এক্স-রে করে দেখবেন হাত ঠিক আছে। মানে হাতে কোনো সমস্যা নাই। তার হাত সব ঠিক। কিন্তু হাতের একটা আঙ্গুলও সে নাড়াইতে পারতেছে না। কেন? কারণ হচ্ছে তার ব্রেইনের সাথে হাতের যে কানেকশন সেটা সেই কানেকশনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। মানে ব্রেইন থেকে হাতে সিগন্যালটা পৌঁছাচ্ছে না। যে কারণে সে হাতটা তুলতে পারতেছে না। এই যে আমি এখন যে ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমি হাতটা তুলতেছি, এই যে আমি এই হাত দিয়ে আবার এটা ধরতেছি। এই সিগন্যালটা কিন্তু আমার ব্রেইন থেকে আসতেছে। যদি আমার এই সিগন্যালটা আমার এই আ ব্রেইন থেকে যদি আমার হাতে এই সিগন্যালটা না পৌঁছায় তখন কিন্তু এই হাতটা আর কাজ করবে না। যদিও হাত ঠিকই আছে। শুধু ব্রেইনের সিগন্যালটা হাতে পৌঁছাচ্ছে না। সো এরকম। আপনার ব্রেইন থেকে যদি চোখে সিগন্যাল না পৌঁছায়, আপনার চোখ ঠিক থাকলেও আপনি চোখে দেখবেন না। কারণ চোখ তো ক্যামেরার মতো। এটা হয়তো একটা ফুটেজ নিয়ে যাচ্ছে। কিন্তু সেইটা তো আপনার প্রসেস করতে হবে ব্রেইন। যেমন ধরেন আমরা ক্যামেরা দিয়ে একটা জিনিস রেকর্ড করতেছি। কিন্তু সেইটা তো আপনার কম্পিউটার প্রসেস করতে হবে। যদি প্রসেস না করে আপনি তো কিছু দেখবেন না। ওই ভিডিও দেখবেন যে ব্ল্যাংক। কারণ হচ্ছে সেটা প্রসেস করে নাই সিস্টেম। এজন্য এই ক্যামেরা আছে না? আপনি যদি ক্যামেরার ওই যে বাটনটা রেকর্ড বাটন যদি প্রেস না করেন, ক্যামেরা সবকিছু দেখতেছে কিন্তু রেকর্ড করতেছে না কিছু। তো এরকমই আপনার চোখ ঠিকই আছে কিন্তু আপনি কিছুই দেখবেন না। কারণ হচ্ছে কি দেখতেছে চোখ সেটা তো ব্রেইন জানে না। ব্রেইনে সেই মেসেজটা পৌঁছাচ্ছে না। সেই ইনফরমেশন গুলো পৌঁছাচ্ছে না। সো দিস ইস ওয়াই আমাদের যেটা করতে হয় আমাদের শারীরিক এবং মানসিক সবকিছুই হচ্ছে আপনার এই ব্রেইন থেকে অপারেট করে। আমাদের ব্রেইন হচ্ছে সবকিছু। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ নার্ভের মাধ্যমে ব্রেইনের সাথে যুক্ত। আমাদের এই যে নার্ভ, এই নার্ভ যখন কাজ করবে না তখন আপনার শরীর প্যারালাইজড। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ আর কাজ করবে না। সো শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ এটা ব্রেইনের নির্দেশ মোতাবেক চলে। তাই না? হ্যাঁ। সো আমরা যখন ভয় পাই তখন দেখবেন আমাদের এই যে প্রত্যেকটা ক্রিয়া-প্রক্রিয়া আমরা বলি যে এটা একটা হরমোনাল আ এটা একটা হরমোনের কারণে হয়, ওইটা ওই হরমোনের কারণে হয়। সেই জিনিসগুলো আমরা জানি। যে এটা এই হরমোনের কারণে এটা হচ্ছে, ওই হরমোনের কারণে ওইটা হচ্ছে। আ তো এগুলা সবকিছুই কিন্তু আপনার ব্রেইন হচ্ছে সেই হরমোনগুলো ডিস্ট্রিবিউট করে। সো সবকিছু। এমনকি আমরা যখন ঘুমাই তখনও আমাদের ব্রেইন কাজ করে। তখনও আপনার শরীরের কিছু জরুরি কার্যাবলী সেগুলো ব্রেইন সম্পাদন করে। তখন ওই যে মেজর কিছু এক্টিভিটিস শাটডাউন করে রেখে বাট ব্রেইন হচ্ছে অ্যাক্টিভ থাকে তখন। কারণ ব্রেইন যে অ্যাক্টিভ থাকে আপনি কেমনে বুঝবেন? দেখেন আপনি যখন ঘুমান তখন মাঝে মাঝে আপনি স্বপ্ন দেখেন, তাই না? যখন স্বপ্ন দেখেন পরের দিন সকালে কিন্তু আপনি আবার মনে করতে বলতে পারেন যে দাদারে স্বপ্নে দেখছিলাম। তাই না? সো দাদারে স্বপ্নে দেখছেন কেমনে? আপনি তো ঘুমায়ে ছিলেন। ওই যে ব্রেইন যা স্বপ্নে দেখছেন আপনি সেটা সেভ করে রাখছে। তার মানে ব্রেইন কিন্তু আপনি যখন ঘুমাচ্ছেন তখনও ব্রেইন কিন্তু অ্যাক্টিভ। ব্রেইন কাজ করে তখনও। সো আমাদের এই ঘুমানোর সময় ব্রেইন কাজ করে। যখন আমরা কোন কিছু স্বপ্নে দেখি সেটা ব্রেইন সেভ করে রাখে। তাহলে এই ব্রেইনকে সঠিকভাবে কাজে লাগানোর পদ্ধতি যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই অর্জন করতে পারবেন। মানে আমাদের আ এই যে আ যদি আমরা জীবনে সফল হইতে চাই, ওই যে বললাম তো আমাদেরকে কাজ করতে হবে। তো কি কাজ করব? সেইটা মূলত আমাদের ব্রেইন ডিটারমিন করে। তো ব্রেইনকে দিয়ে আগে আগে যদি আমরা কাজ করতে চাই তাহলে কারণ আমাদের এই পুরো শরীর, মন সবকিছুই কিন্তু আমাদের ব্রেইনের আজ্ঞাবহ। তা আপনি যদি আপনাকে দিয়ে কোন কাজ করাইতে চান তাইলে আগে আপনার ব্রেইনের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্রেইনকে যখন আপনি সেই ইনস্ট্রাকশন দিবেন তখন আপনার শরীর, মন সবকিছু সেই অনুযায়ী কাজ করবে। সো চলেন আমরা একটু জেনে নিই যে আমাদের ব্রেইনের যে ক্ষমতা সে সম্পর্কে। আমাদের ব্রেইনের ক্ষমতা সম্পর্কে একটু ধারণা নেয়ার চেষ্টা করি। আমরা অনেকে মনে করি যে আমরা মনে হয় আলবার্ট আইনস্টাইনের মতো যদি মেধাবী হইতাম, তাই না? সো দেখুন আ কারণ এই যে একজন সাধারণ একজন মানুষের ব্রেইনে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। আমরা সাধারণ মানুষের কথা বলি। আইনস্টাইনের কথা বাদ। তাই না? সো আইনস্টাইনের বিষয়ে যাওয়ার দরকার নেই বা স্টিভেন হকিংস এইরকম মেধাবী মানুষদের প্রসঙ্গে আমরা নাই গেলাম। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা
তাদের ব্রেইনের ক্ষমতা সম্পর্কে একটু জানি। একজন সাধারণ মানুষের ব্রেইনে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। তো এগুলা জটিল আলোচনা যদিও আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট না, বাট আমরা একটু সাধারণ ধারণা নেয়ার চেষ্টা করি আরকি। যে ওই যে বললাম যে একটা মোবাইল ফোন অপারেট করার মতো জ্ঞান যদি আমাদের থাকে যে এই মোবাইল ফোনটা দিয়ে আমি কি করতে পারি এবং সেটা কিভাবে হয় সেটুকু একটু ধারণা নেয়া আরকি। সো প্রতিটা নিউরন আবার অন্য নিউরনের সাথে ১,০০০ সংযোগ তৈরি করে মানে প্রথমত হচ্ছে ১০০ বিলিয়ন নিউরন আছে এবং একটা নিউরন আবার আরেকটা নিউরনের সাথে ১,০০০ সংযোগ কানেকশন। প্রত্যেকটা নিউরনের সাথে এই ১০০ বিলিয়ন নিউরন একটার সাথে আরেকটার আবার ১,০০০ কানেকশন আছে। তৈরি করে সর্বমোট ১ কোয়াড্রিলিয়ন বা ১ মিলিয়ন বিলিয়ন সংযোগ তৈরি করে। মানে আমাদের ব্রেইনের মধ্যে যে নিউরন গুলো আছে, টোটাল নিউরন আছে ১০০ বিলিয়ন। এর মধ্যে আবার প্রত্যেকটা নিউরন একটা আরেকটার সাথে এরকম ১,০০০ এর উপরে কানেকশন আছে। মানে আপনি যদি তার দিয়ে চিন্তা করেন তাইলে প্রত্যেকটা একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের এরকম ১,০০০ টা সংযোগ আছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার। তাতে ১ কোয়াড্রিলিয়ন। ১ কোয়াড্রিলিয়ন হচ্ছে ১ মিলিয়ন বিলিয়ন। ১,০০০ মিলিয়নে ১ বিলিয়ন। তো এরকম ১ মিলিয়ন বিলিয়ন সংযোগ তৈরি করে, যা মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা বাড়ায় প্রায় ২.৫ পেটাবাইট। তাতে এই যে তথ্য, এই প্রত্যেকটা সংযোগের কারণে এই যে একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের যে সংযোগ, সো এইটা তথ্যের যে ধারণ ক্ষমতা, যে পরিমাণ ডেটা এবং যে পরিমাণ ডেটা সে প্রসেস করতে পারে সেটা হচ্ছে 2.5 পেটাবাইট। পেটাবাইট তো বুঝেন, একটা হচ্ছে বাইট, তারপরে কিলোবাইট, এরপরে হচ্ছে মেগাবাইট, এরপরে হচ্ছে গিগাবাইট, টেরাবাইট, এভাবে পেটাবাইট। পেটাবাইট মানে হচ্ছে তো গিগাবাইটটা বুঝি আমরা। যে ১০২৪ আ গিগাবাইট হচ্ছে ১ মেগাবাইট। ওকে। তো এরকম ১ মিলিয়ন গিগাবাইট পর্যন্ত 2.5 পেটাবাইট মানে হচ্ছে ১ মিলিয়ন গিগাবাইট। এখন এই যে মানুষের ব্রেইনটাকে যদি আমরা একটা হার্ড ড্রাইভের সাথে কম্পেয়ার করি, যেমন ধরেন আমরা এই যে iPhone কিনি সেখানে বলা হয় যে আপনার কত 128 গিগাবাইট বা এরকম 256 গিগাবাইট এরকম। সো ওইটার মধ্যে ওই পরিমাণ আ ভিডিও রাখা যাবে। কিন্তু আমাদের ব্রেইনে ৩ মিলিয়ন ঘন্টার এইচডি ভিডিও সংরক্ষণ করা যাবে। হাই ডেফিনিশন ভিডিও এটা সেভ করে রাখা যাবে একটা মানুষের ব্রেইনে ৩ মিলিয়ন ঘন্টার। এবং সেইটা যদি আপনি বিরতিহীনভাবে ধারণ করেন আরকি। ৩ মিলিয়ন ঘন্টার ভিডিও যদি আপনি ধারণ করেন বিরতিহীনভাবে, তাহলে সময় লাগবে ৩৫০ বছর। মানে ৩৫০ বছর আপনি ভিডিও করতেছেন। এইরকম পরিমাণ ভিডিও ফুটেজ একটা সাধারণ মানের একটা ব্রেইনে স্টোর করে রাখা যাবে। হ্যাঁ? এটা যদি আপনি একটা হার্ড ড্রাইভের মধ্যে রাখতে যান, তাহলে আপনি বুঝেন কি পরিমাণ আ লাগবে। স্টোরেজ ক্যাপাসিটি লাগবে। তো এই পরিমাণ ডেটা, এই পরিমাণ ইনফরমেশন একটা মানুষের ব্রেইনে সেভ করে রাখা যাবে। যেই পরিমাণ ভিডিও হচ্ছে আপনি ৩৫০ বছর ধরে যে যদি এইচডি ভিডিও রেকর্ড করেন, সেই ভিডিও একটা মানুষের ব্রেইনে রাখা যাবে। এটা হচ্ছে আমাদের ব্রেইনের ক্ষমতা। তো এটা হচ্ছে সাধারণ মানের একজন মানুষের ব্রেইনের ক্ষমতা। এই পরিমাণ ইনফরমেশন, কারণ ভিডিওটাও কিন্তু একটা ইনফরমেশন। এই যে আমরা বলি যে একটা ইনফরমেশন এইজ। ভিডিও মিনস ডেটা। কারণ কম্পিউটার যখন আমরা ডেটা সেভ করি, তার মানে কি ওই যে পুরা ভিডিওটা আ এটা আমরা বলি যে পুরা ভিডিওটা হচ্ছে ২ গিগাবাইট বা ৩ গিগাবাইটের একটা ভিডিও। সো এই ৩ গিগাবাইট এটা আপনি যদি অন্য কোনো ইনফরমেশন ওই একই পরিমাণ জায়গায় আপনি যদি ওয়ার্ড ফাইল রাখেন, তাহলে তো আপনি মোটামুটি একটা ছোটখাটো লাইব্রেরি সমপরিমাণ আ ওয়ার্ড ফাইল আপনি রেখে দিতে পারবেন ওইটুক জায়গার মধ্যে। সো আমাদের ব্রেইনে এই পরিমাণ তথ্য স্টোর করা সম্ভব। এই পরিমাণ তথ্য আমাদের ব্রেইনে রাখা সম্ভব। সো কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যদি একটা সুপার কম্পিউটারের সাথে আমাদের ব্রেইন কম্পেয়ার করি, যে বিশ্বের সবচাইতে শক্তিশালী কম্পিউটার এটা মানে সুপার কম্পিউটার বানানোর অবশ্য প্রতিযোগিতা চলতেছে। সো আজকে যেটা একেবারে লেটেস্ট, কালকে হয়তো আরেকটা সেটাকে বিট করতেছে। বাট আমরা একটা ওভারঅল ধারণা নেই আরকি। একটা সময় এই যে ফুজিতসুর যে সুপার কম্পিউটার, জাপানের ফুজিতসু কোম্পানি, তারা একটা সুপার কম্পিউটার তৈরি করছে, সেটার নাম হচ্ছে কে। এবং এই কে কেও একটা অন্তত এখন না হলেও একটা সময় কে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। ওকে। এখন কে মানুষের মস্তিষ্কের তুলনায় ৪ গুণ দ্রুত গতিসম্পন্ন। মানে এই যে সুপার কম্পিউটার, এটা মানুষের যে মস্তিষ্ক যত দ্রুত প্রসেস করতে পারে তার থেকে 4 টাইম ফাস্টার অনলি। এবং এই কে যে সুপার কম্পিউটার, সে সুপার কম্পিউটার মানুষের মস্তিষ্কের তুলনায় ১০ গুণ বেশি তথ্য সংরক্ষণ করতে পারে। মানুষের ব্রেইন যা
ইনফরমেশন স্টোর করে রাখতে পারে, তার থেকে বেশি তথ্য রাখতে পারে, ১০ গুণ বেশি তথ্য রাখতে পারে সুপার কম্পিউটার কে? তো বলবেন যে তাহলে কে তো এখানে এগিয়ে আছে মানুষের মস্তিষ্কের তুলনায়। কিন্তু এই কে সুপার কম্পিউটার এই এই কম্পিউটারটা রাখার জন্য একটা ফুটবল স্টেডিয়ামের সমান জায়গা লাগে। মানে কে সুপার কম্পিউটারটা কত বড় সেটা আগে বুঝেন। সেটা হচ্ছে একটা ফুটবল স্টেডিয়ামের সমান আ জায়গা দরকার হয় এই কম্পিউটারটাকে রাখার জন্য। এবং ১০ মিলিয়ন ওয়াট বিদ্যুৎ খরচ করে। মানে এই কম্পিউটারটা রান করতে ১০ মিলিয়ন ওয়াট বিদ্যুৎ খরচ হয়। সেটা মানুষের মস্তিষ্কের তুলনায় ১০ গুণ বেশি তথ্য রাখতে পারে এবং ৪ গুণ দ্রুত গতিসম্পন্ন। কিন্তু তাতে ইলেকট্রিসিটি দরকার হয় ১০ মিলিয়ন ওয়াট। আর এ ১০ মিলিয়ন ওয়াট কি পরিমাণ ইলেকট্রিসিটি সেটাও একটু বুঝেন। সেটা হচ্ছে জাপানের প্রায় ১০,০০০ বাড়িতে বিদ্যুৎ খরচের সমান। মানে এই পরিমাণ ইলেকট্রিসিটি দিয়ে ১০,০০০ বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া সম্ভব। ওই কম্পিউটার চালাইতে এই পরিমাণ ইলেকট্রিসিটি দরকার হয়। আর মানুষের ব্রেইনের জন্য মাত্র ২০ ওয়াট বিদ্যুৎ শক্তির দরকার হয়। এই যে আমরা যে খাবার খাই, সেই খাবার আমাদের বডি ইলেকট্রিসিটি বানিয়ে সেটা আমাদের ব্রেইনে সাপ্লাই দেয়। সেটা দিয়ে আমাদের ব্রেইন কাজ করে। আপনি যদি খাবার না খান একটা সময় দেখবেন যে আপনার ব্রেইন আর কাজ করতেছে না। আপনি মাথা ঘুরায় পড়ে যাবেন। সেন্সলেস হয়ে যাবেন। কারণ হচ্ছে আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ব্রেইন কাজ করার জন্য মাত্র ২০ ওয়াট বিদ্যুৎ শক্তির জন্য দরকার হয়। যেটা একটা ডিম লাইট জ্বলতে অতটুকু মানে ওর থেকে কম খরচ হয় বিদ্যুৎ। মানে আমাদের বাড়িতে আমরা ঘুমানোর সময় একটা ডিম লাইট জ্বালাই। যাতে অন্তত সুইচ বোর্ডটা দেখা যায় আরকি। তো ওইটা যতটুকু ইলেকট্রিসিটি খরচ করে, অতটুকু ইলেকট্রিসিটি থেকেও কম ইলেকট্রিসিটি খরচ হয় আমাদের ব্রেইন কাজ করার জন্য। আর জায়গা কতটুক লাগে তা তো আন্দাজ করতেই পারেন। আর যেখানে ফুজিতসুর এই কে কম্পিউটার রাখার জন্য আপনার একটা ফুটবল স্টেডিয়ামের সমান জায়গা লাগে। মানুষের ব্রেইন একটা সুপার কম্পিউটারের সাথে আমরা কম্পেয়ার করে দেখালাম যে এইরকম পাওয়ারফুল একটা ডিভাইস এবং এই কারণেই আমরা এই পৃথিবীতে স্রষ্টার প্রতিনিধি। তার মানে আমরা অনেক কিছু করার ক্ষমতা রাখি। অনেক কিছু করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। বাট আনফরচুনেটলি আমরা আমাদের সবচেয়ে শক্তির যে জায়গাটা সেটা কাজে লাগাই না। সো আমরা যদি মনে করি যে আমাদের হাতে সময় নাই বা আমাদের সামর্থ্য নাই, আমরা অমুকের মতো মেধাবী না, তাহলে এটা ভুল ধারণা আমাদের। বরং আমরা আমাদের সময় খুব কম কাজে লাগাই। আমরা আমাদের এই যে সামর্থ্য, সেই সামর্থ্যের খুব সামান্যই ব্যবহার করি। আমাদের মস্তিষ্কের খুব সামান্য আমরা ব্যবহার করি। সো কোয়েশ্চেন হচ্ছে এবার তাহলে চলেন আমরা একটু দেখে নিই যে আমাদের এই যে ব্রেইনটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাই না? এখন তো সবাই আমরা একমত যে আমরা আমাদের ব্রেইনটাকে কাজে লাগাতে চাই। যে আমরা দেখলাম যে আরে আল্লাহ আমাদেরকে এত শক্তিশালী একটা ডিভাইস দিল। কিন্তু আমরা এই ডিভাইসটা কাজে লাগাচ্ছি না। তাই না? যেমন ধরেন আপনার কাছে এই iPhone 12 Pro বা iPhone 14 Pro, iPhone 15 Pro এরকম একটা পাওয়ারফুল ডিভাইস আছে। কিন্তু আপনি যদি এটা কাজে না লাগান, তাই না? ডিভাইসটা আপনার কাছে আছে, যন্ত্রটা আপনার কাছে আছে। কিন্তু আপনি যদি সেটা কাজে না লাগান, তাহলে তো সেইটা আর কোন কাজে লাগবে না। আপনার কাছে একটা ফাইটার প্লেন আছে। ধরেন একবারে লেটেস্ট ফাইটার প্লেন আছে, আপনার কাছে মিসাইল আছে। আপনার কাছে ধরেন লেটেস্ট মেশিন গান আছে। কিন্তু কথা হচ্ছে সেসব কিভাবে চালাতে হয় সেটা তো আপনাকে জানতে হবে। সেটা যদি আপনি না কাজে লাগান, মানে সেটা সেই ফাইটার প্লেন কিভাবে চালাইতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে তো এই ফাইটার প্লেন থেকে আপনার কোন লাভ হলো না। সো কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের এই যে ব্রেইন, এই ব্রেইনটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। চলেন। আমাদের ব্রেইনটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে ওই যে বললাম যে কম্পিউটার কিভাবে অপারেট করে সে অপারেটিং সিস্টেম তো আমাদের জানতে হবে। আমাদের ব্রেইন কাজ করে ঠিক কম্পিউটারের মতো। আমাদের এই যে ব্রেইনটা এটা ঠিক কম্পিউটারের মতো। আপনি জাস্ট কম্পিউটার বা আরো সহজ করে যদি বলি আপনার ফোন। লেটস সে আপনার হাতে যে ফোনটা আছে বা আপনি যেই ডিভাইস দিয়ে এই মুহূর্তে আপনি এই লাইভটা দেখছেন, সেটা কম্পিউটার হতে পারে, সেটা ট্যাবলেট হতে পারে, সেটা ফোন হতে পারে। যেই ডিভাইসেই আপনি এই মুহূর্তে আ দেখছেন, সেই ডিভাইসটার মতোই কাজ করে আমাদের এই ব্রেইন। তো কিরকম? আমাদের কম্পিউটারের প্রধান ২ টা অংশ কি? একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। আমাদের ব্রেইনের ২ টা পার্ট ঠিক এই কম্পিউটারের মতোই। একটা হচ্ছে হার্ডওয়্যার, কম্পিউটারে যেমন একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। বা ধরেন আমাদের ফোনের এক্সাম্পল যদি আমরা দিই। আমাদের ফোনের এরকম ২ টা পার্ট। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। এখন হার্ডওয়্যার কি জিনিস? হার্ডওয়্যার হচ্ছে এই যে যেটুকু অংশ দেখা যায়। তাই না? এই যে যেটা দেখা যায় এটা হচ্ছে হার্ডওয়্যার। এটা ধরা যায়, ওজন করা যায়। হ্যাঁ? এটা এটা আমরা দাঁড়িপাল্লায় তুলে মাপতে পারবো এটার কতটুকু ওজন। এটা হচ্ছে হার্ডওয়্যার। হ্যাঁ? সো এখন আ
এইটা ছাড়া তো আল্টিমেটলি কাজ হবে না, এটা দৃশ্যমান। কিন্তু সফটওয়্যার কি জিনিস? এটার মধ্যে একটা অপারেটিং সিস্টেম আছে। যেই অপারেটিং সিস্টেম ছাড়া এই ফোনটা বা এই কম্পিউটারটা কোনো কাজ করবে না। এটার মধ্যে একটা কম্পিউটার প্রোগ্রাম লিখে দেয়া আছে। সেটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার ছাড়া এই ফোন দিয়ে আপনি কিছু করতে পারবেন না। যেমন ধরেন আপনি একবারে লেটেস্ট মডেলের iPhone কিনলেন, কিন্তু তাতে কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই। মানে অপারেটিং সিস্টেম নাই। ফোনের তো অপারেটিং সিস্টেম আছে স্মার্টফোনের। I mean স্মার্টফোনেরও অপারেটিং সিস্টেম আছে। আ তো যেমন ধরেন Android, তারপরে হচ্ছে iOS বা Symbian, এই যে এগুলো হচ্ছে ফোনের অপারেটিং সিস্টেম। কম্পিউটারের বেলায় আমরা বলি যে Windows বা Mac, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটাই এই কম্পিউটারটাকে চালায়। এখন আপনার এই কম্পিউটার, সেটা যত লেটেস্ট মডেলের কম্পিউটারই হোক, সেটা একেবারে MacBook Pro বা iMac Pro যাই হোক, সেইটার মধ্যে যদি কোনো সফটওয়্যার না থাকে তাহলে কম্পিউটার বা এই আ ফোন দিয়ে কি কাজ করা যাবে? মনে করেন আমাদের কাছে একেবারে লেটেস্ট মডেলের একটা ফোন আছে, কিন্তু তাতে কোনো সফটওয়্যার নাই। তাহলে সেটা দিয়ে কি কাজ করা যাবে? খুব বেশি হলে সেটাকে আপনি একটা বাটখারা হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া এটার আর কোনো ইউজ নেই। যদি ওর মধ্যে কোনো সফটওয়্যার না থাকে। ঠিক এই কম্পিউটারের মধ্যে এখন একটা সফটওয়্যার, ধরেন এখন আমাদের হার্ডওয়্যারটা একেবারে লেটেস্ট মডেলের। বাট আনফরচুনেটলি এর মধ্যে যে সফটওয়্যার সেটা হচ্ছে একেবারে ওল্ডেস্ট ভার্সন। ধরেন Windows 98। তো 98 এর সফটওয়্যার তো আর পাওয়া যায় না। কিন্তু ধরেন আপনি ঐরকম একেবারে সবচেয়ে পুরনো মডেলের একটা পুরনো সফটওয়্যার আপনি সেটার মধ্যে ইনস্টল করে রাখুন। তো তখন অ্যা এই কম্পিউটারটা কি আউটপুট দিবে আপনাকে? ওই যে যেরকম সফটওয়্যার সেরকমই আউটপুট দিবে। কম্পিউটারে যদি কোনো একটা বা আপনার এই আ iPhone এ যদি কোনো পার্টিকুলার অ্যাপ বা সফটওয়্যার না থাকে, তাহলে ওই পার্টিকুলার আ জিনিস আপনি করতে পারবেন না। যেমন ধরেন আপনি এই মুহূর্তে iPhone এর মধ্যে YouTube দেখতেছেন। তো YouTube দেখার জন্য তো আগে আপনার YouTube দেখার জন্য যেসব নেসেসারি সফটওয়্যার সেগুলো থাকতে হবে। হয় YouTube এর অ্যাপ থাকতে হবে, অথবা আপনার এখানে ইন্টারনেট এক্সপ্লোরার একটা সেটা Safari হোক বা Chrome হোক, একটা এক্সপ্লোরার থাকতে হবে যেটা দিয়ে আপনি YouTube সার্চ করে সেখানে গিয়ে দেখবেন। তাই তো? সেইসব সফটওয়্যার যদি না থাকে তাহলে আপনি লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন না। আপনার ফোনে বা আপনার কম্পিউটারে। ওই পার্টিকুলার পার্টিকুলার অপারেটিং সিস্টেম যদি না থাকে, পার্টিকুলার সফটওয়্যার যদি না থাকে, তাহলে ওই কাজটা আপনার কম্পিউটারে হবে না। যেমন ধরেন আপনার কম্পিউটারে যদি সাউন্ডের সফটওয়্যার না থাকে, তাহলে সাউন্ড আসবে না। সাউন্ড কার্ড বা সাউন্ডের একটা সফটওয়্যার আছে। নাহলে এটা সাউন্ড জেনারেট করবে না। আপনার হার্ডওয়্যার ঠিক আছে, স্পিকার ঠিক আছে। শুধু সফটওয়্যার জনিত প্রবলেম যদি হয়, সাউন্ড কাজ করবে না। আপনার কম্পিউটারে যদি কালারের সফটওয়্যার না থাকে, তাহলে কালার আসবে না। ব্লাক অ্যান্ড হোয়াইট। তাহলে সফটওয়্যার যেমন হবে, আপনার কম্পিউটারের আউটপুট তেমনই হবে। এখন সফটওয়্যার যদি কোনো কারণে আনওয়ান্টেড বা একটা নেগেটিভ সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে ঢুকে, যেমন ধরেন আপনার কম্পিউটারে কোনোভাবে ভাইরাস অ্যাটাক করছে। কতগুলো ট্রোজান বা কতগুলো নেগেটিভ সফটওয়্যার হচ্ছে আপনার কম্পিউটারে ঢুকছে পিলপিল করে। কোনো না কোনো জায়গা থেকে সামহাউ আপনার কম্পিউটারে এরকম কিছু নেগেটিভ প্রোগ্রাম ঢুকছে। তাহলে কম্পিউটারটা ঠিকভাবে কাজ করবে না। মানে এই কম্পিউটার উল্টাপাল্টা কাজ করতেছে। আপনি সেভ দিতেছেন, সে ডিলিট করে ফেলতেছে। আপনি ডিলিট দিতেছেন, সে উল্টা ১০০ কপি বানায়া সেটারে জায়গায়, জায়গায় সেভ করে ফেলতেছে। আপনি কাট করতেছেন, সে সেন্ড করতেছে। তাহলে তখন আপনি বুঝবেন যে কিরে আমার কম্পিউটার তো উল্টা কাজ করতেছে। তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকছে। কারণ এটার কিছু আ আনওয়ান্টেড কিছু প্রোগ্রাম আপনার কম্পিউটারে ঢুকছে। তখন আপনাকে কি করতে হবে? এই অ্যান্টিভাইরাস দিয়ে আগে ভাইরাস এগুলারে সিলেক্ট করতে হবে। করে এগুলারে ক্লিন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি এই ভাইরাস ক্লিন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কম্পিউটার দিয়ে ঠিকঠাক কাজ করতে পারবেন না। আপনি যেটা করবেন তার উল্টাটা হবে। আপনি করতে চাইতেছেন এই, হইতেছে আরেক। মানে আপনার কম্পিউটার আপনার কথা শুনতেছে না। কারণ হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকছে। তাইলে আপনি যতক্ষণ পর্যন্ত না এই ভাইরাস ক্লিন করবেন, ততক্ষণ পর্যন্ত এই ভাইরাস আপনার কথা মতো কাজ করবে না। এর পর্যন্ত তো বুঝছেন। এবার আসেন আমরা এই সিমুলেশনটা বা এই জিনিসটাকেই এখন আমরা একটু আমাদের ব্রেইনের সাথে মিলাই। আমাদের এই যে ব্রেইনের যেরকম এই যে আমাদের কম্পিউটারের অদৃশ্য সব প্রোগ্রাম আ সেগুলো আমাদের কম্পিউটারটাকে পরিচালনা করে সেটা আমরা বুঝলাম। এই হার্ডওয়্যার বলেন সফটওয়্যারটা হচ্ছে ইনভিজিবল। সফটওয়্যার কিন্তু আপনি কোনদিনও দেখবেন না। অপারেশন করে মাথার খুলি কেটে কিন্তু কেউ সফটওয়্যার দেখতে পারবে না। মাইক্রোস্কোপ দিয়েও আপনি দেখবেন না। তা আমাদের ব্রেইনেরও এরকম ২ টা অংশ। আমাদের মস্তিষ্কের এই যে শক্ত খুলি দিয়ে যে ঢাকা অংশটা সেটাকে আমরা বলতে পারি হার্ডওয়্যার। ধরেন আপনি যদি এখান দিয়ে কেটে আ এই যে ব্রেইন যেটা শুরুতে আমরা দেখালাম যে এই ব্রেইনটা বা গরুর মগজ আমরা দেখি সেটা আমরা ফ্রাই করে খাই। তাই না? মগজ।
সো আমাদেরও এরকম একটা মগজ আছে এবং সেই মগজটা এই যে শক্ত একটা খুলি দিয়ে ঢাকা। সো এই যে আমাদের এই ব্রেইন মানে এখানে যেটা সেইটা কিন্তু দেখা যাবে। সেটা কম্পিউটারের হার্ডওয়্যারের মতো। সেটাকে আমরা হার্ডওয়্যার বলতে পারি এ কারণেই। কারণ সেটা দেখা যাবে। সেটা আমরা দেখতে পারবো, দাঁড়িপাল্লায় তুলে ওজন করতে পারবো যে কার ব্রেইনের ওজন কত। সবকিছুই করতে পারবো। অনেক বিখ্যাত, বিখ্যাত মানুষদের ব্রেইন খুলে রাখা হইছে গবেষণার জন্য। কিন্তু তার ভিতরে ধরেন আইনস্টাইন বলেন বা আরো মেধাবী মানুষ যারা আছে তাদের ব্রেইন নিয়েও প্রচুর গবেষণা করছে। কিন্তু এই যে সেটাকে আমরা হার্ডওয়্যার বলতে পারি। কিন্তু এই যে মস্তিষ্কে সংরক্ষিত সারা জীবনের কত, কত তথ্য। দেখেন আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদেরও তো আপনার যে বয়স যদি ৪০ বছর হয়, তাহলে এই ৪০ বছরের কত, কত কিছু আপনি দেখছেন পৃথিবীতে। এই সব ভিডিও কিন্তু আপনার এখানে স্টোর করা আছে। মানে আপনার এই ৪০ বছর আপনি যা দেখছেন সব আপনার মাথায় এখানে স্টোর করা আছে কিন্তু। এইজন্য আপনি যখনই আপনার কোনো বাল্য বন্ধুকে দেখেন, আ মানে হাজারো মানুষের ভিড়ের মধ্যে দেখলেই আপনি দেখবেন যে দৌড়াইয়া যাইতেছেন। তাইলে এতগুলো মানুষের মধ্যে আপনি চিনলেন কেমনে যে সে আপনার বাল্য বন্ধু? চিনছেন এই কারণে, কারণ ওই যে তার ওই ছবি বা তার এগুলো আপনার ব্রেইনে স্টোর করা আছে। তখন ওই ছবির সাথে আপনি মিলিয়ে নিচ্ছেন। যে আরে এ তো আমার বন্ধু। সো এরকম। আপনি আ আপনার পুরনো এখন আমি ধরেন ঢাকার সব ভিডিও কিন্তু আমার মাথায় আছে। সো যখনই আমরা এরকম ঢাকার কোনো ভিডিও দেখি, শাহবাগের কোনো ভিডিও দেখি, টিএসসির কোনো ভিডিও দেখি তখন বুঝতে পারি যে আমাদের সময় তো এই যে এটা ছিল না। এই যে এখান দিয়ে মেট্রো রেলের লাইন গেছে এটা আমাদের সময় ছিল না। আমাদের সময় এরকম ছিল। তার মানে কি আমাদের সময় কেমন ছিল সে সময়ের সব ভিডিও কিন্তু আমার মাথায় এখানে সেভ করা আছে। সো এখন আমি মিলাইতে পারি যে এই জায়গায় চেঞ্জ হইছে, এই জায়গায় এটা ছিল, এই জায়গায় এটা ছিল না, এটা এরকম ছিল, এটা এরকম ছিল না। সো এরকম। আমরা ইভেন অনেকের সাথে অনেকদিন পরে দেখা হইলে বলতে পারি যে, "আরে সে তো এখন তো তার চুলে পাক ধরছে, তখন তো এরকম ছিল না।" সো মানে তার পরিবর্তনটা কারণ তার আগের যে চেহারা, আগের সবকিছু আমাদের এখানে সেভ করা আছে। সো আমাদের ব্রেইনে এরকম কত, কত তথ্য, তাই না? আমাদের ব্রেইনের মধ্যেও কত উপাত্ত, কত যুক্তি, কত দর্শন, কত ঘটনা, দুর্ঘটনা, অভিজ্ঞতা, স্মৃতি, দুঃখ, হতাশা, তাই না? ষড়যন্ত্র। এই সবকিছু কিন্তু আমাদের ব্রেইনে সেভ করা আছে। এবং এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে সফটওয়্যার। কেন? কারণ এগুলো কিন্তু আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার দিয়েও বা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও আপনি দেখতে পারবেন না। তাই না? আপনি মারা গেলে যদি আপনার এই ব্রেইনটা খুলে এটাকে একবারে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেয়া হয়, তাহলে আপনি কি, কি জানতেন সারা জীবনে, আপনার কত, কত অভিজ্ঞতা আছে, কার, কার বিরুদ্ধে কি, কি ষড়যন্ত্র করছেন, এগুলা কি দেখা যাবে মাইক্রোস্কোপ দিয়ে ধরলে? দেখা যাবে না। মানে এগুলা টোটালি ইনভিজিবল এবং এই অদৃশ্য সফটওয়্যার বা প্রোগ্রাম আমাদেরকে অপারেট করে। হ্যাঁ? মানে আমাদের তাইলে আমরা দেখলাম যে হার্ডওয়্যারটা কি সেটা আমরা দেখলাম। যে হার্ডওয়্যার হচ্ছে যেটুকু অংশ এইটা খুলিটা তুললে যেটুকু অংশ দেখা যাবে, ধরা যাবে, ওজন করা যাবে, সেটুকু হচ্ছে হার্ডওয়্যার। কিন্তু এর ভিতরে যত, যত তথ্য আছে, যত, যত অভিজ্ঞতা আছে, তত যত রকমের চিন্তা, পরিকল্পনা, মহাপরিকল্পনা, হ্যাঁ? এই সবকিছু এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার। এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম এবং এগুলোই, এগুলোই আমাদেরকে অপারেট করে। এগুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমাদের কম্পিউটার যেরকম সফটওয়্যার অপারেট করে ঠিক এরকম। এসব অদৃশ্য সফটওয়্যার বা প্রোগ্রাম হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। আমাদের ব্রেইনের অপারেটিং সিস্টেম যেমন হবে আমাদের আউটকাম সেরকম হবে। কোন নির্দিষ্ট সফটওয়্যার যদি আপনার ব্রেইনে না থাকে তাহলে আপনাকে দিয়ে সে কাজটা হবে না। ফিজিক্যালিও হবে না। যেমন ধরেন আমাদের মধ্যে অনেকে আছে কালার ব্লাইন্ড। হ্যাঁ? এখন কালার ব্লাইন্ড ইভেন আপনি নিজেও হয়তো কালার ব্লাইন্ড হইতে পারেন। আপনি নিজেও জানেন না। তাই না? এটার পরীক্ষা আছে। বিশেষ করে আর্মিতে যখন পরীক্ষা তখন এটা দেখা হয় যে সে কালার ব্লাইন্ড কিনা। এখন কালার ব্লাইন্ড অনেকে জানেও না। তারা আর্মিতে পরীক্ষা দিতে গিয়ে যখন বাদ পড়ছে তখন বলল যে সে কালার ব্লাইন্ড। তখন সে জানল যে সে কালার ব্লাইন্ড। কেন? কারণ আপনি অনেক সময় আছে যে হয়তো লাল রং কিন্তু আপনি সেটাকে দেখেন খয়েরি রং। এখন আপনাকে বলছে, আপনি বলে দিলেন এটা খয়েরি। কিন্তু আপনি দেখতেছেন খয়েরি এবং আপনি সারা জীবন ধরে ওটারে খয়েরিই জেনে আসছেন। যে বা আপনাকে কেউ যদি লাল বলে আপনি সেটাকে হয়তো ওইটাকেই লাল মনে করে আসছেন। যে লাল হইতেছে এরকম। কিন্তু আসলে ওইটা লাল না। মানে আপনি লাল দেখতেছেন না, আপনি আরেক কালার দেখতেছেন। বা আপনি সেটাকে একটু কালচে টাইপের দেখতেছেন। বা এরকম। অনেকে এই ধরনের কালার ব্লাইন্ডনেস থাকে। কারণ হচ্ছে ওই সফটওয়্যার উনার
ব্রেইনে নাই। আ আ একটু প্রবলেম হচ্ছিল। এখন কি সব ঠিকঠাক আছে? আ স ফিরোজ ভাই লিখেছেন সাউন্ড প্রবলেম। এখন ঠিক আছে? হ্যালো? কি শোনা যাচ্ছে সবকিছু? এখন শোনা আ আচ্ছা আমি একটু হ্যালো, হ্যালো, হ্যালো। এখন হ্যালো। এখন কি ঠিক আছে? আমি আবার আ ওকে, ওকে এখন ঠিক আছে। জি। আমি 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 নতুন করে আবার করলাম। আচ্ছা ঠিক আছে। জি, একজন বলতেছে নিউইয়র্কের মতো জায়গায়ও নেটের সমস্যা হয় কি করে? জি, নিউইয়র্কের মতো জায়গায়ও নেটের সমস্যা হয়। আ ওকে। সো আম এনিওয়ে আ কারণ হচ্ছে এটাই আমার মনে হয় StreamYard এর প্রবলেম আরকি। আমার নেটের প্রবলেম না। এটা StreamYard এর কোন কারণে স্ট্রিমিং এ প্রবলেম হচ্ছে। এটা হয়। আ যে এই সফটওয়্যারটা দিয়ে আমি আ আ ই স্ট্রিম করতেছি আরকি। তাদের অনেক সময় ক্যাপাসিটি ফেইল করে। ওকে, অলরাইট। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হলো আমি আবার একটু স্লাইডটা নিয়ে আসি। হ্যাঁ। সো আমাদের ব্রেইনে যদি কোন পার্টিকুলার সফটওয়্যার বা পার্টিকুলার কোন একটা প্রোগ্রাম যদি না থাকে, তাহলে সেই পার্টিকুলার কাজটা আ আমরা করতে পারব না। মানে কারো যদি কালারের সফটওয়্যার না থাকে তাহলে দেখা যাবে যে সে ওই কালারটা পড়তে পারে না। মানে ওই কালারটা দেখতে পারে না। তাই না? এখন যদি আপনাকে আমি একটা জার্মান ভাষার আ ছবি দেখাই। মানে মানে জার্মান ভাষা বা ধরেন একটা চাইনিজ। আমি একটা চাইনিজ লেখা দেখাইলাম। তো সেটা তো আপনি পড়তে পারবেন না। কেন? কারণ ওই যে ওই ফন্ট ওগুলা নাই। কারণ আমাদের কম্পিউটারে যদি কোন ফন্ট না থাকে, তখন কি হয়? ওই ফাইলটা আমরা ওপেন করলাম, তখন দেখা গেল যে ওইটা একদম হিজিবিজি, হিজিবিজি হয়ে গেল। কারণ কি? আপনি লিখে পাঠাইছেন, কিন্তু কথা হলো ওই ফন্ট আমার এখানে নাই। যেমন ধরেন আপনি আমাকে যদি কম্পিউটারের একটা ফাইল পাঠান এখন, একটা ওয়ার্ড ফাইল পাঠাইলেন বিজয়। আমার কম্পিউটারে যেহেতু বিজয় নাই, আমি যদি সেটা ওপেন করি তাহলে ওটা ওপেন হবে না। মানে ওটা ওপেন হলেও দেখবেন যে হিজিবিজি, হিজিবিজি তেলাপোকার মতো এরকম তেলাপোকার পায়ের ছাপের মতো এরকম উল্টাপাল্টা হয়ে আছে। এটার কারণ হচ্ছে সেটা হচ্ছে ওই যে বিজয়ের যে সফটওয়্যার, সে সফটওয়্যার আমার কম্পিউটারে নাই। আমার এখানে আছে ইউনিকোড। সো আপনাকে সেটা ইউনিকোডে কনভার্ট করে পাঠাইতে হবে। ঠিক এরকমই আমরা যখন কোন চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষার কোন বই যদি আপনাকে দেয়, আপনার কাছে সেটা মনে হবে যে তেলাপোকা হেঁটে গেছে এরকম। কারণ আপনি ওইটার কোন পাঠ উদ্ধার করতে পারবেন না। আপনি ওটা বুঝবেন না। কারণ হচ্ছে ওই জাপানি ভাষার ফন্ট ওইটা আমাদের ব্রেইনে নাই। এ কারণে আমরা যেমন ধরেন অনেকে আমরা হিন্দি ভাষা বুঝি। কিন্তু হিন্দি পড়তে পারি না। কারণ হিন্দি ভাষার যে ফন্ট সেগুলো তো আমাদের ব্রেইনে সেট করা নাই। এজন্য হিন্দি একটা লেখা যদি কেউ আমাদেরকে দেয়, আমরা বলতে পারব না এখানে কি লেখা আছে। কিন্তু হিন্দি বললে বুঝবো। হ্যাঁ, সেই সাউন্ড এর কিছু সফটওয়্যার আছে আরকি। সেরকম। যদি আপনি যদি হিন্দি লেখা পড়তে পারবেন না বা জার্মান ল্যাঙ্গুয়েজ রিডার না থাকলে আপনি জার্মান ভাষার কিছুই বুঝবেন না। ধরেন একজন আপনার সামনে জার্মান ভাষায় কতগুলো কথা বলে দিয়ে গেল। খুবই দারুণ, দারুণ কথা বলল। কিন্তু আপনি কিছুই বুঝবেন না। আপনার কাছে সব হিজিবিজি মনে হবে। কোন নেতিবাচক প্রোগ্রাম না থাকলে তাকে দিয়ে সে অন্যায় বা অপরাধ হবে না। যেমন ধরেন আপনাকে কোটি টাকা দিল আপনি একটা মানুষ খুন করতে পারবেন না। কারণ হচ্ছে ওই সফটওয়্যার বা ওই প্রোগ্রাম আপনার মাথায় নাই। তাই না? এরকম কারো যদি মিথ্যা বলার অভ্যাস না থাকে তাহলে দিয়ে আপনি মিথ্যা কথা বলাইতে পারবেন না। আপনি দেখবেন সে হ করতে, করতে যেয়ে ধরা খেয়ে গেছে। কারণ হচ্ছে মিথ্যা বলার তার অভ্যাস নাই। সে মিথ্যা কথা বলতে পারবে না। আবার কারো মাথায় যদি আপনার নেতিবাচক প্রোগ্রাম থাকে, ধরেন কারো মাথায় প্রোগ্রামই হচ্ছে নেগেটিভ ওই যে ভাইরাসের মতো। তার মাথায় নেগেটিভ প্রোগ্রাম ঢুকছে।
তারে দিয়ে আপনি পজিটিভ কাজ করাইতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত না তার ওই সফটওয়্যার বা ওই ভাইরাস আপনি ক্লিন না করবেন, ততক্ষণ পর্যন্ত তারে দিয়ে আপনি বলাতে পারবেন। কিছু মানুষ আছে দেখবেন একদম বেহুদা মিথ্যা কথা বলে। মানে কোনো দরকার নাই। তার এখানে কোনো লাভ নাই। তারপরে বেহুদা সে মিথ্যা কথা বলতেছে। কারণ মিথ্যা কথা বলা এটা তার অভ্যাস হয়ে গেছে। মিথ্যা কথা না বললে তার ভাল লাগে না। খামাখাই কতগুলো মিথ্যা কথা বানায়া বলবে। তাতে তার কোনো লাভ নেই। কিন্তু এটা তার একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে এই যে আ কয়দিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম। Facebook এ একটা ভিডিও আসছে আরকি। সামনে দেখলাম এক লোক এরকম ওই গরু চুরি করা তার নেশা। গরু দেখলে সে নিজেরে কন্ট্রোল করতে পারে না। সো বলে যে ওই আ বেশিরভাগ সময় সে জেলে থাকে, ধরা-টরা পড়ে। আ আবার যদি বাইরে থাকে তার মোটামুটি ইনকামও হয়। কিন্তু বেশিরভাগ সময়ই সে অনেক চেষ্টা করে। কিন্তু তারপরেও বলে যে ওইরকম সুবিধা মতো জায়গায় গরু একটা দেখলে তার সে নিজেরে কন্ট্রোল করতে পারে না। বলে যে, "আমি নিজেও জানি এটা খারাপ কাজ। আমি নিজেও এটা করতে চাই না। কিন্তু সমস্যাটা হইতেছে এটা এখন আমার নেশা হয়ে গেছে। এটা এখন আমার আমি কন্ট্রোল করতে পারি না।" ধরেন একটা সুবিধা মতো জায়গায় সে মোটামুটি গরু একটা দেখছে, সে আর কন্ট্রোল করতে পারে না নিজেরে। তো চুরি করে ধরা খায়, মাইর-টাইর খায়, জেলেই থাকে বেশিরভাগ সময়। কিন্তু সে কন্ট্রোল করতে পারে না। তো তার মাথায় এই প্রোগ্রাম ঢুকছে। এরকমই আমাদের মাথায় এরকম কিছু প্রোগ্রাম যখন এরকম কোন সফটওয়্যার যখন ভিতরে ঢুকে, আমরা হুম, তখন আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। ওই কাজটা আমরা করেই যাই। কিছু মানুষ দেখবেন তারা মানুষের সাথে খামাখাই দুর্ব্যবহার করে। আ মানে মানে এটা তার অভ্যাস। এটা সে কন্ট্রোল করতে পারে না নিজেকে। হ্যাঁ, কথাটা হচ্ছে আমার এমন না যে মানে ওই যে বললাম যে সেগুলো একটা সময় গিয়ে আবার মাত্রাতিরিক্ত হয়ে যায় আরকি। কিছু তা আমরা রেগে তো যাই। সবারই রাগ আছে, সবারই ভয় আছে, সবার মধ্যেই কিছু জিনিস তো আছে এবং কিছু জিনিস পরিমিত মাত্রায় থাকা দরকারও আছে। মানে যেটা ভয় পাওয়া উচিত, সেখানে তো আপনার যেটা মানে ভয়ংকর সেই ভয়টা তো আপনার মধ্যে থাকা উচিত, তাই না? একটা সাপ, সেটা আপনাকে কামড় দিতে পারে। সো সেটা থেকে তো আপনার অবশ্যই দূরে থাকা উচিত। সেটা এখন একটা বিষাক্ত সাপ নিয়ে আপনি খেলতে গেলেন, সে সাপের ছোবলে তো আপনি মারা যাবেন। সো এরকম একটা আ সেখানে তো আপনার মানে তাকে তো আপনার ভয় পাওয়া উচিত। এরকম। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে ওই ভয়, সতর্কতা সেগুলো পরিমিত মাত্রায় আমাদের মধ্যে থাকা উচিত সবার মধ্যে। যেটা রাগ করার মতো যদি প্রকৃত কারণ থাকে, তখন তো আমরা রাগবই। কিন্তু কিছু জিনিস আছে মানুষ আছে বেহুদাই রাগে। সবসময় উনি একবারে অগ্নিমূর্তি হয়ে থাকে, অগ্নিশর্মা হয়ে থাকে। কিছু মানুষ সব কথায় রাগে। মানুষের সাথে খুবই অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। কিছু মানুষ দেখবেন তারা মানে এরকম কিছু মানুষ আছে। সো এগুলো হচ্ছে তার ওই যে প্রোগ্রাম, তার ওই সফটওয়্যার তার ওর মধ্যে ওরকম সেট করা আছে। ওই সেট করা থাকার কারণে সে নিজেরে কন্ট্রোল করতে পারে না। সো এখন, এখন কথা হচ্ছে যেটা সেটা হলো যে আমাদের মধ্যে আ এই যে নেগেটিভিটি, এখন কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাহলে আমরা এই যে এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম আজকে, যে আমাদের ব্রেইন কাজ করে ঠিক কম্পিউটারের মতো। খুবই পাওয়ারফুল একটা ডিভাইস। কিন্তু এটা কম্পিউটারের মতো কাজ করে। সুপার কম্পিউটারেরও কিন্তু একটা অপারেটিং সিস্টেম লাগবে। আদারওয়াইজ এই সুপার কম্পিউটার থেকে তো আর আপনি সুপার আউটপুট পাবেন না। ইট ওন্ট ওয়ার্ক। যদি আপনি সেই সুপার কম্পিউটারের মধ্যে ঐরকম পাওয়ারফুল অপারেটিং সিস্টেম যদি ইনস্টল না করেন। সো আমাদের ব্রেইনেরও অপারেটিং সিস্টেম আছে। সেই অপারেটিং সিস্টেমটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবং আমাদের আ ব্রেইনের মধ্যে সব পজিটিভ প্রোগ্রাম না, কিছু পজিটিভ প্রোগ্রাম আছে, কিছু নেগেটিভ প্রোগ্রাম আছে। এবং এই নেগেটিভ প্রোগ্রাম যেগুলো আমাদের মধ্যে আছে, মানে আমাদের ব্রেইনে কিছু নেগেটিভ সফটওয়্যার আছে। নেতিবাচক সফটওয়্যার। নেতিবাচক সফটওয়্যার মানে আমরা কম্পিউটারের ভাষায় বলি ভাইরাস। কম্পিউটারের ভাইরাস আর অবশ্য আমাদের এই যে অ্যা অ্যা আমাদের যেসব কারণে আমরা অসুস্থ হই, আমাদের শরীরের যে ভাইরাস বা করোনা ভাইরাস সেটা কিন্তু না। আ আপনার কম্পিউটারের ভাইরাস হচ্ছে আপনার একটা কোড আরকি। ভাইরাস বলতে কি বোঝায় এটার একটা একটা লম্বা সংক্ষিপ্ত রূপ আরকি। এটা হচ্ছে একটা কম্পিউটারের প্রোগ্রাম সহজ কথা। আ সো আমার এই মুহূর্তে পুরো এলাবোরেশন টা মনে নাই। আম এনিওয়ে সো এই কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার। সো আমাদের ব্রেইনেও এরকম বেশ কিছু অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার আছে যেগুলো ম্যালওয়্যার এর মতো, ট্রোজান এর মতো, যেগুলো আনওয়ান্টেড সেগুলোই আমাদেরকে দিয়ে যত অন্যায় কাজ করায়, সেগুলোই আমাদেরকে দিয়ে মিথ্যা কথা বলায়, সেগুলোই আমাদেরকে দিয়ে অসৎ কাজ করায়, সেগুলোই আমাদেরকে অলস বসিয়ে রাখে, সেগুলোই আমাদের এই জিনিসগুলো সেগুলোই আমাদেরকে আননেসেসারি আনওয়ান্টেড কাজে ব্যস্ত রাখে। যেগুলো একদম বেহুদা কাজ। মানে আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনি সেগুলো করতেছেন। এরপরে আপনি একটা সময় গিয়ে রিগ্রেট করবেন। যে আরে আমি কত সময় নষ্ট করলাম। বাট আল্টিমেটলি আপনাকে যদি জিজ্ঞেস করি যে গত এক সা এক এক এ একটা সপ্তাহে আপনি কি কাজ করছেন? আপনি দেখবেন আসলেই তো গত এক সপ্তাহে ২৪ ইন্টু ৭
আ তার মানে এত ঘন্টা কিন্তু এত ঘন্টা আমি কি করছি? আসলেই তো কি করছি? এই বসে Facebook স্ক্রল করা, এই কতক্ষণ ক্রিকেট খেলা, কতক্ষণ ওই, কতক্ষণ ফুড আপ্পি, কতক্ষণ ওই আপ্পি, এরে নিয়া, ওরে নিয়া বক্করচক্কর। মানে এগুলা করে আল্টিমেটলি কি হলো? আমার দিনের তো 80% সময় আমি এগুলার পিছনে নষ্ট করছি। এগুলা তো আমার জীবনের কোনো দরকারি জিনিস না। এগুলা তো আমাদের সময় নষ্ট করে। তাহলে এগুলা কে আমাদেরকে নষ্ট করে? ওই যে আমাদের মাথায় এরকম কিছু নেগেটিভ প্রোগ্রাম সেট করা আছে। সেগুলো আমাদেরকে এগুলোর মধ্যে এসব আনওয়ান্টেড, আননেসেসারি বেহুদা কাজে আমাদেরকে এনগেজ করে রাখে। তো এখন আপনি যত মনে প্রতিদিন সংকল্প করেন যে, "আমি কালকে থেকে আ এই বদভ্যাস ছেড়ে দিব।" যেমন ধরেন আপনার মাথায় যদি সিগারেটের একটা প্রোগ্রাম থাকে, সফটওয়্যার থাকে, আপনি সিগারেট ছাড়তে পারবেন না। আপনি ছাড়লেও সিগারেট আপনারে ছাড়বে না। দেখবেন আপনি যত স্মোকার আছে, আপনার মার্ক টুয়েন একটা কথা বলছিল যে, "সিগারেট ছেড়ে দেওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে সোজা কাজ। কারণ আমি এ পর্যন্ত কয়েক হাজার বার ছাড়ছি।" পৃথিবীর যত স্মোকার আছে সবাইকে আপনি জিজ্ঞেস করেন, সবাই এরকম কয়েক শ'বার সিগারেট ছাড়ছে। ছাড়ে আবার পরদিন থেকে আবার শুরু করে। তো সিগারেট ছেড়ে দেওয়া সবচেয়ে সোজা। কারণ সবাই এ পর্যন্ত কয়েক শ'বার ছাড়ছে। সো আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় এই সিগারেটের প্রোগ্রাম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি সিগারেট ছাড়তে পারবেন না। সিগারেট ছাড়লেও সিগারেট আপনারে ছাড়বে না। ঠিক একই রকমভাবে অনেকে অ্যালকোহলে অ্যাডিক্টেড, অনেকে Facebook এ অ্যাডিক্টেড। এই যে আমরা যে যেটাতে অ্যাডিক্টেড, মানে যদি সেটা আপনার কাজ হয়, যদি সেটাকে আপনি আপনার প্রফেশন বানাইতে পারেন, which is perfectly fine. কিন্তু সেটা যদি আপনার কাজ না হয়, সেটা থেকে যদি আপনার কোনো আউটপুট না আসে, সেটা থেকে যদি আপনার ওরকম কোনো কনস্ট্রাকটিভ প্ল্যানিং না থাকে, তাই না? যেমন আপনি যদি ক্রিকেট খেলায় মগ্ন থাকেন, আমার কোনো সমস্যা নেই যদি সেটা আপনার প্রফেশন হয়। আর আপনি যদি মনে করেন যে ভাই ক্রিকেট আমার ভালো লাগে, তাহলে ক্রিকেট কেন্দ্রিক আপনি একটা প্রফেশন বানান। কোনো সমস্যা নাই। আপনি একটা Facebook পেজ ক্রিয়েট করেন যেখানে আপনি ফুটবল নিয়ে কথা বলতে ক্রিকেট নিয়ে কথা বলতে পারেন। আপনি যদি কোনো একজন এথলেট হন, নট নেসেসারিলি যে আপনাকে শুধু খেলোয়াড়ই হইতে হবে। আপনি সেইটা নিয়ে কথা বলতে পারেন। আপনি কোনো একজন আ ওই খেলা সম্পর্কে আপনার অনুভূতি বলতে পারেন। কোনো একজন খেলোয়াড়ের জীবনী বলতে পারেন। মানে এরকম মানে ক্রীড়া সাংবাদিক। ক্রীড়া সাংবাদিক হওয়ার জন্য আপনাকে কোনো চ্যানেলে চাকরি নিতে হবে না। আপনি Facebook এও সেই রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেটা নিয়ে আপনি অনবরত কথা বলতে পারেন। কথা বলতে একটা সময় আপনি সেই জায়গায় কিন্তু আ সেলিব্রিটি হয়ে যাবেন। আপনি যা জানেন, আপনার যেটুকু নলেজ আছে সেটুকু আপনি আপনার পেজে শেয়ার করবেন। আস্তে দেখবেন যে আপনার ফলোয়ার বেস তৈরি হয়ে গেছে। সো আপনি বেহুদা কাজে সময় নষ্ট না করে আপনার আ যদি সেটা কাজ হয় সে জায়গায় আপনি কনসেনট্রেট করবেন। আর যদি না আমি সারাদিন শুধু দেখি, আমি আর কিছু করি না। তাহলে আপনি সময় নষ্ট করতেছেন। এবং একটা সময় গিয়ে আপনি রিয়ালাইজ করবেন যে আমি কত সময় যে শুধু ক্রিকেট খেলা দেখে নষ্ট করছি, যেটা আমার কাজ না, যেটা আমার প্রফেশন। হ্যাঁ? আমিও একটা সময় ক্রিকেট খেলা দেখতাম। এখন দেখি সো কোয়েশ্চেন হচ্ছে যেটা, তাহলে আমরা এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই নেগেটিভ যে প্রোগ্রাম গুলো এগুলোই আমাদেরকে নেগেটিভিটির মধ্যে আটকায় রাখে। এখন আমার দিনে ২৪ ঘন্টার মধ্যে যদি আমার ৮ ঘন্টা এসব বেহুদা কাজে নষ্ট হয়, আমি জাস্ট একটা জায়গায় গিয়ে আমরা আড্ডা মারি। ঘন্টার পর ঘন্টা আড্ডা মারি। কাজ-বাজ বাদ দিয়ে আমি গিয়ে ৭-৮ ঘন্টা দেখা যায় যে আমরা আড্ডা মারি। হয় Facebook এ আড্ডা মারি, Messenger এ আড্ডা মারি অথবা এখান থেকে জ্যাকসন হাইট গিয়ে আড্ডা মারি। কোন না কোনভাবে দিনের ৭-৮ ঘন্টা আমরা বেহুদা কাজে। এবং যাদের সাথে আমরা আড্ডা মারতেছি এদের সাথে হয়তো পরে দেখা যাবে যে সেইভাবে আপনার ওরকম কোন কাজের সম্পর্কও নাই। আ জাস্ট বেহুদা কিছু গল্প। একজন আসতেছে, তার কতক্ষণ সিগারেট খাইলো, চা খাইলো, কতক্ষণ ক্রিকেট নিয়ে, কতক্ষণ ফুটবল নিয়ে, কতক্ষণ রাজনীতি নিয়ে। কিন্তু আমি ফুটবলারও না, আমি ক্রিকেটারও না, আমি রাজনীতিবিদও না। আমি অ্যাক্টরও না, আমি স্পিকারও না, কিছুই না। কিন্তু জাস্ট কতক্ষণ এগুলা নিয়ে বেহুদা গল্প-সল্প করে তারপরে আমি রাত হয়ে গেল, এবার তাইলে বাসায় যাইতে হবে। সবাই উঠে চলে গেছে। বাসা থেকে ফোন দিচ্ছি, আসলেন আপনি খেয়ে-দেয়ে ঘুমায়ে গেলেন। এইভাবে আপনার দিনের ৭-৮ ঘন্টা পার হয়ে যায়। এবার অনেক বছর পরে গিয়ে আপনি হিসাব করলেন যে আচ্ছা আমি যদি প্রতিদিন ৮ ঘন্টা করে জাস্ট একটা বই পড়তাম কোনো একটা বিষয়ে। প্রতিদিন ৮ ঘন্টা করে যেটুকু সময় আমি সব গল্প-টল্প করে কাটাই, এভাবে যদি আমি বই পড়ি, তাহলে সেই বিষয়ে মোটামুটি আপনি বিশেষজ্ঞ হয়ে যাবেন। সেই বিষয়ে মানুষ আপনার কাছ থেকে শুনবে। আপনি বিশেষজ্ঞ হওয়ার জন্য আপনার যদি নলেজ থাকে সেটা জাহির করার জন্য আপনার ইউনিভার্সিটি টিচার হওয়ার দরকার নেই। আপনি Facebook এ বলতে পারেন। এক্সকিউজ মি। সো আ সেইটা আপনি বলতে পারেন। সো কোয়েশ্চেন হচ্ছে যে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি না। কারণ হচ্ছে এসব আননেসেসারি আনওয়ান্টেড কাজে আমরা ব্যস্ত থাকি। এটা আমি বলতেছি মানে আমি এগুলা থেকে মুক্ত তা না। আমিও নানাভাবে সময় নষ্ট করি। কিন্তু কথা হচ্ছে এই যে প্রক্রিয়ার মাধ্যমে আমি অনেক কিছু ছাড়তে পারছি। যে এই নেগেটিভ সফটওয়্যার যেটা,
সেইটাকে আমরা কিভাবে ইরেজ করব, সেটাকে কিভাবে আমরা এলিমিনেট করব। তাহলে আমাদের এইটা জানা দরকার যে আচ্ছা আমাদের মনে তাহলে আমাদের মাথায় যদি সব পজিটিভ প্রোগ্রাম থাকে, ধরেন আমাদের সব পজিটিভ প্রোগ্রাম যে আমাদের সব হচ্ছে এটা এই জায়গায় হচ্ছে আমাদের রিলিজিয়ন এর ফাংশনালিটি। আমরা গতকালকেও আলোচনা করছি হাসান মাহমুদ ভাইয়ের সাথে যে কোরআন আল্লাহ নাজিল করে কিন্তু রাষ্ট্রের আইন হিসাবে কোরআন নাজিল করেনি। কারণ আপনি যদি রাষ্ট্রের আইন হিসাবে কোরআনকে বিবেচনা করেন তাহলে অনেক সীমাবদ্ধতা সেখানে দেখবেন। কিন্তু কোরআন তো রাষ্ট্রের আইন হিসাবে নাজিল হয়নি। এমনকি অনেক ধর্মগ্রন্থ আছে। অনেক নবীকে আল্লাহ অনেক ধর্মগ্রন্থ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু উনারা রাষ্ট্র প্রতিষ্ঠাও করেননি। আ রাষ্ট্রপ্রধানও উনারা ছিলেন না। যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম উনি তো রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। উনি রাষ্ট্রপ্রধানও ছিলেন না। এমনকি উনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেও যাননি। উনি বাইবেলকে রাষ্ট্রের কোনো সংবিধান বলেও যাননি। কিন্তু বাইবেল যে আল্লাহর কিতাব সেটা তো মুসলমান হিসেবেও আমাদের জন্য obligatory belief। তো কোরআন হচ্ছে বিধান। এটা হচ্ছে মানুষের জীবন বিধান। তো এটা আপনার মধ্যে এই যে পজিটিভ প্রোগ্রাম গুলো যখন থাকবে, পজিটিভ প্রোগ্রাম গুলো যখন আপনি কোরআন থেকে কিছু কতগুলো ভালো অভ্যাস আপনি আপনার মধ্যে ইনস্টল করে ফেলবেন। এই জিনিসগুলো যদি এমন হয় যেমন কোরআনে বলছে মিথ্যা কথা বলা নিষেধ। আপনি যদি বলেন যে আজকে থেকে আমি মিথ্যা কথা বলব না। তাহলে মিথ্যা কথা বলতে হয় এমন কোন কাজও আপনি করবেন না। যেহেতু মিথ্যা কথা বলার সুযোগ নাই, তার মানে কোথাও মিথ্যা কথা বলতে হয় এমন কোন কাজ আমি করব না। তখনই আপনি দেখবেন যে আপনার মোটামুটি 80% প্রবলেম সলভ হয়ে গেছে। মানে আপনি এমন কোন কাজ করতেছেন না, যে কারণে আপনাকে একটা মিথ্যা বলতে হবে বা সত্য গোপন করতে হবে। সো অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনার 80% প্রবলেম সলভড। আপনার ক্যারাক্টারের 80% পলিউশন কিন্তু এই শুধুই একটা জায়গায়। যদি আপনি মনে করেন যে আমি কখনো মিথ্যা বলব না। কারণ কোরআনে মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। সকল ধর্মে মিথ্যা বলা মহাপাপ। আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, আপনি আপনার গীতা পড়েন, আপনি আপনার বেদ পড়েন, দেখবেন সেখানেও বলা আছে যে মিথ্যা কথা বলা নিষেধ। তো আপনি যদি বলেন যে আজকে থেকে ভাই আমি আর মিথ্যা কথা বলব না, আপনি দেখবেন যে আপনার ক্যারাক্টারের কিন্তু 80% পলিউশন এলিমিনেটেড হয়ে গেছে। তাই না? তারপরে হচ্ছে আপনি কারো গীবত করবেন না। কোরআনে নিষেধ করা আছে। তাই না? কোরআনে এগুলো পরিষ্কার করে নিষেধ করা আছে যে আমি ভাই কারো গীবত করব না। আমি কারো সামনে পিছনে তার নিন্দা করব না। আপনি দেখবেন আপনি ভাই অনুকরণীয় আদর্শ হয়ে যাবেন। যদি এই কতগুলো জিনিস আমাদের কতগুলো জিনিস যদি আমরা আমাদের ব্রেইনে ইনস্টল করি। সো এই পজিটিভ প্রোগ্রামগুলো পজিটিভ প্রোগ্রাম ইনস্টল করে কোনো লাভ হবে না যদি ওই যে নেগেটিভ প্রোগ্রাম থাকে যেমন ধরেন আপনার কম্পিউটারে ভাইরাসে গিজ করতেছে, ট্রোজান আর যত রকমের ম্যালওয়্যারে ভর্তি। এর মধ্যে আপনি যতবারই আপনি উইন্ডোজ সেটআপ দিবেন কাজ হবে না। আগে আপনার ভাইরাস ক্লিন করতে হবে। আগে আপনার ভাইরাস ইরেজ করতে হবে। আগে ফ্যাক্টরি রিসেট দিয়ে আগে পুরো ফরম্যাট দিতে হবে। দিয়ে একবারে আগে সব ক্লিন করে ফেলতে হবে। তারপরে সেখানে আপনি পজিটিভ প্রোগ্রাম দেন। নাহলে যত পজিটিভ প্রোগ্রাম দিবেন ওই ভাইরাস এসে ওইটারে করাপ্ট করে ফেলবে। সো আমাদেরও যত ভালো অভ্যাসই থাকুক লাভ হবে না। যদি ওই যে যেগুলা নেগেটিভ ঢুকছে ওগুলারে যদি আপনি বাইরে বাইরে না করেন। এই নেগেটিভ প্রোগ্রাম গুলোই হইতেছে ইভিল। এগুলাই হইতেছে শয়তান। এগুলাই আমাদের ব্রেইনে ঢুকছে, এগুলাই আমাদেরকে দিয়ে শয়তানি করায়। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে তাহলে আমরা আমাদের এই নেগেটিভিটি মানে আমরা সহজ কথা হচ্ছে এই নেগেটিভিটি আগে আমাদেরকে ইরেজ করতে হবে। সো নেগেটিভিটি যদি ইরেজ করতে চান, আমাদের ব্রেইনের এই যে নেগেটিভ জিনিসগুলো যদি ইরেজ করতে চান আগে, তাহলে আগে তো জানতে হবে যে ভাই নেগেটিভিটি গুলো আসলো কিভাবে? আচ্ছা পজিটিভ জিনিস না হয় কোরআনে বলা আছে। নেগেটিভিটি কোনটা সেটা সম্পর্কেও আমাদেরকে নিষেধ করা আছে। কিন্তু তারপরেও আমাদের মধ্যে এই নেগেটিভ সফটওয়্যার আসছে কোত্থেকে? নেগেটিভ এসব সফটওয়্যার, এসব নেগেটিভ প্রোগ্রাম এগুলো কারা তৈরি করে? কিভাবে আমাদের মধ্যে আসছে? কেন আসছে? আ কিভাবে আমাদের মধ্যে এটা ইনস্টল হলো? আমরা তো ইচ্ছা করে কেউ খারাপ মানুষ হতে চাই নাই। আমাদের বাবা-মাও তো আমাদেরকে খারাপ মানুষ বানাইতে চায় নাই। তারাও বলছে যে, "ভালো মানুষ হও।" ভালো মানুষ বানানোরই তো চেষ্টা করছে। কিন্তু তারপরে আমরা খারাপ মানুষ হইলাম কেমনে? তো আমরা কেউই তো খারাপ মানুষ হতে চাই না। আমরা সবাই সব মানুষের প্রিয় হতে চাই। আমরা আ প্রমোশন পেতে চাই যে আমরা সব জায়গায় আমরা লিডার হইতে চাই। আমরা সব জায়গায় ম্যানেজার হইতে চাই, সিইও হইতে চাই। আমরা রিচ হইতে চাই, আমরা ফেমাস হইতে চাই। আমরা চাই মানুষ আমাদেরকে নিয়ে গর্ব করুক। এটা তো আমরা সবাই চাই। কিন্তু তারপরেও আমরা সেই রকম কাজ না করে যেগুলো করলে আমাদের বিপদ বাড়বে, যেগুলো করলে আমাদের চাকুরি যাবে, যেগুলো করলে আমাদের ডিমোশন হবে, যেগুলো করলে আমাদের প্রমোশন আটকে যাবে। সেইসব কাজে কেন আমরা এনগেজ থাকি? তাহলে সেসব নেগেটিভ প্রোগ্রাম তো আমরা ইনস্টল করিনি। তাহলে সেগুলো আমাদের মধ্যে কোত্থেকে আসলো? এইটা খুব ইম্পোর্টেন্ট বোঝাটা।